তো আজকে থেকে আমাদের এক্সপ্লেনেশন পর্ব শুরু হবে এবং আমাদের প্রথম ওয়েব সিরিজ হবে ফ্রম। এই ওয়েব সিরিজটি দেখার পর এর মোহ থেকে বের হইতে আমার প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগছে এবং ভাবলাম আপনাদেরকেও এই ওয়েব সিরিজ সম্পর্কে অবশ্যই জানানো উচিত। তাই এই গরিব আজকে হাজির হয়েছে ফ্রম এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু হয় এমন একটি শহরকে দিয়ে যেখানে সবাইকে সন্ধ্যার আগে ঘরে ফিরে যাওয়ার জন্য সতর্ক করা হইতেছে। এই সতর্ক করার প্রধান কারণ খুবই ভয়ানক, কারণ এই শহরে রাত্রে কেউ বাইরে থাকতে পারে না। রাত্র হলেই এমন এক প্রজাতি লক্ষ্য করা যায় যারা মানুষের মতোই দেখতে কিন্তু মানুষ না আসলে। তাদের সামনে পড়া মানে তৎক্ষণাৎ মৃত্যু। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা ঘরের ভিতরে ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ট্যালিসম্যান নামের বস্তুটা ঝুলানো থাকে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে পরিস্থিতি এখানেই স্বাভাবিক হয়ে যায় না। ঘরে থাকা অবস্থায় তারা আপনাকে নানানভাবে বাইরে যাওয়ার জন্য প্ররোচনা দিবে এবং সে অবস্থায় যদি আপনি তাদের ফাঁদে পা দেন তাহলে বাকি অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। তো ঘটনার শুরুতে একটা ফ্যামিলিকে দেখা যায় যারা কিনা ঘুরতে বের হইছে এবং হঠাৎ করে রাস্তার মাঝে একটা গাছ লক্ষ্য করে। তো গাড়ি থেকে বের হয়ে যখনই তারা গাছের সামনে আসে তারা অনেকগুলো কাকও লক্ষ্য করে। তো এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, সবকিছু ভুলে তারা আবারও গাড়ি চালানো শুরু করে। কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু হয়। তারা দেখে তারা একটা গ্রামে এসে উপস্থিত হয়েছে, যে গ্রামটা আমরা ভিডিওর শুরুতে দেখছি। তো গ্রামের মানুষজন হঠাৎ করে ওই গাড়িটাকে দেখে ভালোই অবাক হয়েছে এবং নিজেদের মধ্যে বলাবলি করা শুরু করলো যে এই নতুন ফ্যামিলি কোত্থেকে আসলো। এরপর গাড়ি থেকে একজন বের হয়ে আসলো যার নাম হলো জিম, আর গ্রামবাসীদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলো হাইওয়ের পথটা দেখিয়ে দেওয়ার জন্য। তো প্রথমবারের মতো একজন বলল সোজাসুজি যেতে এবং সেই ফ্যামিলি সেই হিসাবে রওনা দিল। কিন্তু ঝামেলার বিষয়টা এখানেই হচ্ছে যে তারা ঘুরে ফিরে সেই একই গ্রামে ফেরত আসছিল। তারা বিষয়টাকে পাত্তা না দিয়ে বারবার হাইওয়ে ধরার পথ খুঁজতেছিল। তো কিছুক্ষণ পর তারা একটা গাড়ি লক্ষ্য করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্টের পর জিমের যখন জ্ঞান ফিরে সে দেখে যে তার স্ত্রী এবং তার ছেলের কোনো সারা শব্দ পাইতেছে না। তো জুলি হঠাৎ লক্ষ্য করে যে তার ছোট ভাই ইথানের পায়ে কি যেন একটা ঢুকে গেছে এবং সে মুহূর্তে সে খুবই আতঙ্কিত হয়ে যায়। ওইদিকে তার বাবা জিমও আটকে ছিল এবং তার মার জ্ঞান ছিল না। অন্যদিকে অপর গাড়িতে যে ছিল তার তেমন কিছুই হয় নাই, কিন্তু সে কিছুটা মাতালের মতো আচরণ করতেছিল। তো যাই হোক, গ্রামের একজন তাকে খুঁজে পায় যার নাম ছিল বয়েড এবং তার মাতলামির আচরণ দেখে তাকে লক করে চলে যায়। তো বয়েড পরিশেষে সেই ফ্যামিলির গাড়িটাকে খুঁজে পায় এবং লক্ষ্য করে তাদের খুবই করুণ অবস্থা। পরবর্তীতে দেখা যায় গ্রামের বাকিরাও তাদেরকে সাহায্য করতে আসে এবং জুলির মা তাবিথা তারও জ্ঞান ফিরে আসে। কিন্তু এখানে ঝামেলা মূলত হয় ইথানকে নিয়ে, যার পায়ে কিছু একটা আটকে ছিল এবং সবচেয়ে খারাপ খবর হলো সন্ধ্যা হতে আর বেশিক্ষণ বাকি ছিল না। তো ওই রকম অবস্থায় ইথানকে নিয়ে গ্রামে পৌঁছানো সম্ভব ছিল না। তাই বয়েড এবং ক্রিস্টি মিলে চিন্তা করে যদি ছেলেটিকে বাঁচাতেই হয় তাহলে তাদের এই রাতটা গাড়িতেই থাকতে হবে। তো জুলি এবং তার মা বাকি সবার সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং জিম তার ছেলের সাথে গাড়িতে থাকারই সিদ্ধান্ত নেয়। ক্রিস্টি ছিল মূলত একজন ডাক্তার, তাই ইথানের যদি কেউ সাহায্য করতে পারে তাহলে একমাত্র সেই করতে পারবে। কিন্তু ভয়ের বিষয় এখানেই ছিল যে তারা কখনো গাড়িতে ট্যালিসম্যান ব্যবহার করেনি এবং দ্বিতীয়ত সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি। তো যাই হোক, ইথানকে বাঁচানোর জন্য তারা সেই রিস্কটা নেয় এবং সেই গাড়িতেই থাকে। কিন্তু রাত হওয়ার পর শুরু হয় আসল কাহিনী। তারা শুনতে শুরু করে সেই আওয়াজ যা কিনা তাদের কাছেই আসছিল। তো ক্রিস্টি মূলত গাড়িতেই ইথানের পায়ের চিকিৎসা করা শুরু করে এবং বয়েড খেয়াল রাখতেছিল তাদের দিকে আসা মনস্টার্স গুলা যেন কোনোভাবেই গাড়িতে না ঢুকতে পারে। কিন্তু মনস্টার্স সম্পর্কে জিমের কোনোই ধারণা ছিল না, কারণ সে এই শহরে নতুন আসছে এবং আমরা আগে বলেছি মনস্টার্সদের কাজ হলো বিভ্রান্তি সৃষ্টি করে বাহিরে নিয়ে যাওয়া। তো তারা বাহির থেকে গাড়িতে নক করা শুরু করে এবং বলে যে তারা সাহায্য করতে এসেছে। তো এটা শুনে জিম কিছুক্ষণের জন্য মনে করে যে হয়তো কেউ তাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে, তাই সে গাড়ির গেট খুলে দেওয়ারও চিন্তা করে। যেহেতু গাড়িতে ট্যালিসম্যান লাগানো ছিল তাই মনস্টার্সরা চাইলেই গাড়িতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কেউ স্বইচ্ছায় দরজা খুলে দিচ্ছে। তো বয়েড জিমকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে কোনোভাবেই যেন তাদের কথায় কান না দেয় এবং পরিশেষে জিম শান্ত হয়। অপরদিকে আমরা দেখেছিলাম যে জুলি এবং তার মা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত্র হওয়ার দিকে। তো কোনো উপায় না পেয়ে তারা দৌড়ানো শুরু করে এবং গ্রামবাসীরা জুলি এবং তার মাকে বলে যে রাস্তায় যাই দেখুক না কেন যেন না থামে। তো যখন তারা বাসার সামনে এসে পৌঁছায় তখনই মনস্টার্সরা আসা শুরু করে এবং অপরদিকে বাসার কিছু মানুষরা তাদের ঢুকতে দিচ্ছিল না। তারা বলতেছিল রাত্রবেলা যেহেতু এসেছে তারা মানুষ না, মনস্টার্স। অপরদিকে আসল মনস্টার্সরা বাইরে থাকা মানুষগুলোর প্রায় সামনে এসে পড়েছিল। তো পরবর্তীতে যে বাড়ির প্রধান সে তাড়াহুড়ো করে নামে এবং বলে যে দ্রুত দরজা খুলে দিতে। তো একদম শেষ মুহূর্তে তারা ঘরে ঢুকতে সফল হয়। তো ঘরে ঢোকার পর তাবিথা এবং জুলিকে দড়ি দিয়ে বাঁধা হয়, যেহেতু তারা নতুন এসেছে। এই প্রোটোকলটা ফলো করা হয় পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য যে তারা আসলেও মানুষ। এদিকে ইথানের চিকিৎসা সম্পূর্ণ হয়, কিন্তু ডিমনস্ট্রার নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা গাড়িটিকে খুব বাজেভাবে ধাক্কানো শুরু করে। ক্রিস্টি খুবই আতঙ্কিত হয়ে যায়, যেহেতু
গাড়িটি ছিল একটি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি, তাই যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো যাই হোক, পরিশেষে বয়েড ক্রিস্টিকে শান্ত করে। অপরদিকে ফাতেমা জুলির সাথে কথা বলতে আসে এবং এই জায়গার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয়। কিছুক্ষণ কথা বলার পর ফাতেমা জুলির হাতের দড়ি খুলে দেয় এবং বলে যে এখানে সবাই তার বন্ধু। এরপরে আমরা দেখি যে ডনা, যে কিনা সবার প্রধান, সে জুলির মা মানে তাবিথার সাথে কথা বলে। তো ডনা সম্পূর্ণ পরিস্থিতি তাবিথাকে বুঝায় বলার সম্পূর্ণ চেষ্টা করে। বলে যে সচরাচর দিনের বেলা এই মনস্টার্সদের দেখা যায় না, কিন্তু রাত্রবেলা তারা কি পরিমাণ হিংস্র হইতে পারে তা কল্পনার বাহিরে। কিন্তু অন্যদিকে আবার একটা ঘটনা ঘটে। গ্রামের একজন বিশ্বাসঘাতকতা করে এবং গ্রামের হসপিটালের দরজাটা খুলে দেয়। তো এতে করে সেখানে থাকা একজন রোগী মনস্টার্সের শিকার হয়। তো মূলত এর মধ্য দিয়ে ভয়ানক রাতটি শেষ হয় এবং সকালে জুলি এবং তার মা ফিরে আসে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির সামনে। তারা জিম এবং ইথানকে জীবিত দেখে খুবই খুশি হয়। অপরদিকে যে বিশ্বাসঘাতকতা করে দরজা খুলে দিয়েছিল, সে তার ভাইয়ের সাথে কনফেস করে যে সে এটা ইচ্ছা করে করেনি। সে এক অদ্ভুত আওয়াজ শুনে এবং সেই আওয়াজ তাকে এগুলো করতে বাধ্য করে। তো সকালে কেনি হসপিটালে এসে দেখে যে তার বাবাকে খুবই বাজেভাবে হত্যা করা হয়েছে। এটা থেকে আমরা মনস্টার্সদের হিংস্রতা সম্পর্কে ধারণা নিতে পারি। তো একদম শেষে আমরা দেখি যে ইথানকে বাসায় আনা হয়েছে এবং জুলি ইথানের সাথে খেলতেছিল। তো ওই সময় কি হয়, ইথান এমন কাউকে দেখতে পায় যা আর কেউ দেখতে পায় না। তো যাই হোক, দ্বিতীয় গাড়িতে যে ছিল তার নাম ছিল জেড। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না যে সে এমন গ্রামে চলে এসেছে যেখান থেকে ফিরত যাওয়া যায় না। সে মনে করতেছিল তার ফ্রেন্ড তার সাথে মজা করতেছে। এরপর আমরা ভিক্টরকে দেখি যে কিনা গাছ থেকে ঘরের দূরত্ব মাপতেছে। তার এই অদ্ভুত কাণ্ডের জন্য সবাই তাকে খুবই রহস্যময় ভাবে এবং সেই একমাত্র ব্যক্তি যে কিনা সব থেকে বেশি সময় ধরে এই গ্রামে রয়েছে। এরপর আমরা ইথানকে দেখতে পাই যে কিনা ভিক্টরকে সাহায্য করার জন্য আসছে, কিন্তু ভেক্টর বেশি একটা সামাজিক না, এর জন্য সে ইথানকে পাত্তা দিতেছিল না। তো কথায় কথায় ইথান হেক্টরকে বললো যে তুমি কোনো সাদা পোশাক পরা ছেলেকে দেখতে পাও কিনা। এটা শোনার পর ভেক্টর ভালোই অবাক হলো, কিন্তু অবাক হওয়ার কারণ সে বললো না। এরপর আবার আমরা জেডকে দেখতে পাই যে কিনা এই জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। তো হঠাৎ করে সে একটা সুরঙ্গের ভিতর ঢুকে এবং সুরঙ্গের ভিতরে অদ্ভুত কিছু দেখে সে ভালোই অবাক হয়। অবাক বললে ভুল হবে, সে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর থেকে সে একটা রহস্যময় চিহ্ন দেখা শুরু করে। এগুলা দেখার পর সে দ্রুত সেই জায়গা থেকে বের হয়ে আসে। তো যাই হোক, অপরদিকে গ্রামের একটা নিয়ম আছে যে যারা গ্রামে নতুন আসবে তাদেরকে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে যে তারা সবার সাথে কলোনিতে থাকবে নাকি নিজস্ব বাসায় থাকবে। ওদের ফ্যামিলি সবাই নিজস্ব বাসা পছন্দ করে, কিন্তু অপরদিকে জুলি চায় কলোনি হাউসে থাকতে। জুলির পছন্দে কলোনি হাউসের সবাই খুশি হয়। অপরদিকে জেড কোনোভাবেই এগুলা সত্যি মনে করতেছিল না। তো শেষমেশকে নিয়ে উপায় না পেয়ে জেডকে তার মৃত বন্ধুর কাছে নিয়ে যায়। এটা ছিল সেই ফ্রেন্ড যে ফ্রেন্ডকে মনস্টার্সরা আগের রাতে মেরে ফেলেছে। তো এটা দেখার পর জেড বিশ্বাস করতে বাধ্য হয় যে সে একটা অদ্ভুত শহরে ফেসে গেছে। এরপরে কেনি জেডকে তার নিজের বাসায় নিয়ে আসে। সে বাসায় শুধু কেনি এবং কেনির মা থাকতো। এদিকে কেনির মা কান্না করতেছিল যে আগের রাতে মনস্টার্সরা হসপিটালে কেনির বাবাকে মেরে ফেলছে। আসলে এটা এমন একটা শহর যেখানে কষ্ট এবং আশায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে আমরা ভিক্টরের অল্প একটু ছোটবেলা দেখতে পারলাম, যেখানে তাকে খুবই আতঙ্কিত দেখাইতেছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে সে ছোটবেলায় গ্রামে আসছে, এরপর আর ফিরত যাইতে পারে নাই। এরপর দেখা গেল জেড কেনিকে সেই সুরঙ্গতে নিয়ে আসছে যেখানে সে আগের দিন আসছিল এবং অদ্ভুত জিনিস দেখছে, কিন্তু এগুলা কেনি কিছুই বিশ্বাস করে না এবং বলে যে প্রথম আসলে সবাই এরকম নাকি ভয় পায়। এরপর ভিক্টর আসে ইথানের সাথে দেখা করতে। ইথানকে একটা ছবি দেখায় এবং বলে যে সে এই ছেলেটিকেই দেখছে কিনা, এবং ইথান বলে যে হ্যাঁ সে এই ছেলেটিকেই দেখছে। তারপর আবার আমরা জেডকে দেখি যে কিনা বলতেছে যে তোমরা যেখানে আসছো এখান থেকে বের হওয়ার কি কোনোই চেষ্টা করো নাই। তো কেনি বললো যে এখান থেকে বের হওয়ার কোনোই উপায় নাই, তোমার এই পরিবেশের সাথেই খাপ খাওয়াই নিতে হবে। কিন্তু এই বিষয়ে একমত হইতে জেড কোনোভাবেই রাজি না এবং সেই সময় একটা রেডিও বাজে উঠে এবং কেনি বলে যে বাদ দাও, এটা মাঝে মধ্যেই বাজে, এবং জেড সেই রেডিও নিয়ে তৎক্ষণাৎ বাইরে বের হয়ে যায়। অপরদিকে ইথান এবং ভেক্টর আবারও সেই সাদা ড্রেস পরা বালকটিকে দেখতে পায় এবং তারা সেই বালকটার পিছু করার চেষ্টা করে। তো পিছু করতে করতে তারা একটি এমন গাছের সামনে এসে পৌঁছায় যে গাছ কিনা যে কোনো কিছু টেলিপোর্ট করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো কেউই বলতে পারে না যে গাছটা কখন এবং কোথায় টেলিপোর্ট করবে। তো এই জন্য এই গাছের ভিতর দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক ব্যাপার। এরপরে আবার আমরা ভিক্টরের ছোটবেলায় দেখতে পাই যে সাদা ড্রেস পরা বালকটি তাকে শুধু ডাকতো, কিন্তু যখনই ভিক্টর সামনে যেত তখনই বালকটি গায়েব হয়ে যেত। এরপরে আবার আমরা সারা নামের মেয়েটিকে দেখি যে কিনা আগের রাতে হসপিটালের দরজা খুলে দিয়েছিল। তো আজকে তার হাতে কোনো অদ্ভুত শক্তি লিখে দিছে যে কিল দ্য বয়, তার মানে হচ্ছে বালকটিকে মেরে ফেলো। এবং বালক বলতে শুধু একজনই আছে এই শহরে, সে হচ্ছে ইথান। এবং এক অদ্ভুত আওয়াজ তাকে বলে যে সে যদি বালকটিকে মারে তাহলেই তারা ফিরত যেতে পারবে। তো সেই উদ্দেশ্যে সে ইথানের বাড়িতে যায় এবং তাকে নিয়ে খেলতে বের হওয়ার কথা বলে। তো কিছুক্ষণ খেলার পর সারা ইথানকে বলে যে চলো তোমাকে এই গ্রামের খামার থেকে ঘুরায় নিয়ে আসি, এবং সে ইথানকে নিয়ে একাই যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ইথানের মা তাকে একা যেতে দেয় না এবং সারার সাথে সেও যায়। তো সেখানে যাওয়ার পর সারা ইথানের মাকে ধোকা দিয়ে একটি ঘরে বন্দি করে ফেলে এবং ইথানকে মারার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে যায়। ইথানকে প্রায় মেরে ফেলতেই নিছিল, কিন্তু তখন সারার বড় ভাই আসে এবং তাকে আটকায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ভুলে সে তার বড় ভাইয়ের গলায় ছুরি মেরে দেয়। তো এটা সারা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না এবং সে খুবই আতঙ্কিত হয়ে যায়। তো ওই সময় আবার ফাদার কাথরি ওই জায়গায় এসে উপস্থিত হয় এবং সব ঘটনা দেখে ফেলে। তো এতটুকুই ছিল এপিসোড 1 থেকে 5 পর্যন্ত। যদি আপনারা পরবর্তী ঘটনা জানতে চান অবশ্যই এই গরিবের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।